আপনার পায়ে ধরি, আপনি আমার সাথে এমন করবেন না। আপনি রুম থেকে বের হয়ে যান। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার মা আমাকে ভয় দেখিয়ে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমার বিয়ের বয়স হয়নি। আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগান্বিত হয়ে গেলাম। আর তাকে জোরে একটা থাপ্পড় মারলাম। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী মা হতে চলেছে। আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম। কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি, তাহলে সে কিভাবে মা হতে চলেছে? বাকিটা গল্পতেই বলছি। 13 বছরের কিশোরী রুভি নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার, এসব তার বড় বোন থেকে শুনেছে রুভি। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আওয়াজ পেল সে। হাত পা আরো গুটিয়ে বসল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে ভয়ে বুক ধুকধুক করছে। এইভাবে হাত পা লুকিয়ে সেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় রুভি তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। রুভিকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় মুন্না। এই মেয়ে, কি বলছি কথা কানে যায় না তোমার? মুন্নার চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় রুভি। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। উপর হয়ে পা দুলতে থাকে রুভি, আর তখন মাথা থেকে ঘোমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। মুন্না রুবিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রুভি কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে মেরে ফেলব। আমার বয়স 13 হবে 9 তারিখে। রুভির উত্তরে হাঁ করে তাকিয়ে আছে রুভির দিকে মুন্না। রুভি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার বয়স মাত্র 13? 13 বছরের পিচ্চি হয়ে নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? মুন্নার এই কথা রুভির কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখ গুলা দিয়ে মুন্নাকে দেখে যাচ্ছে। এইভাবে মুন্না তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না। মুন্না ও প্রচণ্ড রেগে আছে। তার সাথে কিনা এইরকম পিচ্চির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করল, আর তার বাবা মা মিথ্যে বলে আরেক এই মেয়ের সাথে বিয়ে দিল। 13 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্চি কি আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে? ওই রুনা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে, এই এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, না হলে তোকে যে কি করব। মুন্নার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এইদিকে রুভি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। রুভির প্রচণ্ড ঘুম পাচ্ছে, মুন্নার জন্য সে ঘুমাতেও পারছে না। মুন্না আবার রুমের বাহিরে চলে গেল। মুন্না চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে। রুভি মুন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রুভি। মুন্না ছাদে বসে বসে ভাবছে, এই পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে দিল কেন? এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করল তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি মুন্না রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে মেয়েটি নিষ্পাপ। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় রুভি। মুন্নাকে দেখে ভয় পেয়ে যায় সে। রুভি বলল, আপনি এখানে কেন? আপনি বাহিরে যান। আমি বাহিরে যাব কেন? তুমি তো আমার ঘরের বউ। দেখুন আমার বয়স কম, আপনি বাহিরে যান। রুভি এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হতে যাবে। তবে রুভি এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগলো। মুন্নার কাছে রিকোয়েস্ট করতে লাগলো, আপনি চলে যান এখান থেকে। আপনার পায়ে পড়ি, আপনি চলে যান। মুন্না তখন রাগে ঘর থেকে বের হয়ে গেল। মনে মনে বলল, এভাবে কতদিন বের করে দিবে ঘর থেকে? কাল তোমার দেখার আছে। অন্যদিকে মুন্নার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদম ঠিক করো নাই হালিমা।
এইটুকু একজন মেয়ের সাথে মুন্নার বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই। এখন পুলিশ কেস হলে মুন্নার কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন, এখন যদি শুনে নেতা মুন্নার স্ত্রী একজন বয়স কম, তখন কি হবে? দূর রাশিদ, তুমি চিন্তা করো না। রুভির স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 18 করা হয়েছে। কেউ কিছু জানবে না। আর মুন্না, সে সত্যি জানার পর কিভাবে রিয়েক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষদাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি রাশিদ। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। রুভিকে কেন আমি মুন্নার বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো হালিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার রাশিদের কথায় রহস্যজনক হাসি দেয় হালিমা। গুড নাইট রাশিদ, কাল বাকি কথা হবে, এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমার, ও তাই না, ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো রুভি আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছো। শুভরাত্রি। মন্না রুভির রুম ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমাচ্ছে। রুভির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রুভিও ঘুমিয়ে গেল। সকালবেলা 11টা নাগাদ মন্নার ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় মন্না। মেয়েটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। কিন্তু আমার রাতে তেমন ঘুম হয় না। সবারই ইচ্ছা থাকে এমন একটা রাতের আশায়, কিন্তু আমার কপালে কি যে জুটল। আমার কিছুই ভালো লাগছে না। একদিকে না পাইলাম নিজের ভালোবাসার মানুষকে, অন্যদিকে বিয়ে হওয়ার পরও আমার কপালে সুখ নেই। কারণ 13 বছরের মেয়ের কেমন বুদ্ধি থাকবে, বা সে স্বামীর মর্ম কি করে বুঝবে? আমার দুঃখ কষ্ট সে কি বুঝবে? কখনো না। আমি একটা হতাশার মধ্যে পড়ে গেলাম। আমি এখন কি করব তাই ভাবছি। আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি এই পিচ্ছি মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে? বিয়ে দেওয়ার আগে আমার মতামতের কথা তোমরা একবারও ভাবলে না। আমার ভালো মন্দ পছন্দ অপছন্দ বলতে কিছু আছে তো? মা তখন উত্তর দিল, তোর মতো এমন বেকার ছেলের কাছে কে বিয়ে দিবে? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। মেয়েটা ভীষণ সুন্দরী, লক্ষ্মী একটা মেয়ে। মায়ের কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বলেছিলাম, মা তুমি তোমার বোমাকে নিয়ে সংসার করো, আমি আজই বাড়ি থেকে চলে যাব। কেন, তোর কি হয়েছে? বোমাকে পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু সে তো আমার কথা রাখে না। কি করে যে তোমাকে বুঝাই মা? তুমি আমার কষ্ট বুঝবে না মা। তুমি কি করে ভাবলে একটা অল্প বয়সী মেয়ে স্বামীর মন রক্ষা করতে পারবে? সে তো সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না। মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রাতে আমার স্ত্রীর রুমে গেলাম, গিয়ে দেখি কান্না করছে। আমি তাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ মেরেছে নাকি? এমন ভাবে কান্না করছো মনে হয় তোমাকে কেউ মেরেছে। একদম চুপ, কোনো কান্না চলবে না। আমি বললাম, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ো। আমি নিচে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম মেয়েটা অবশ্যই ভদ্র, কিন্তু ও আমাকে ভয় পায়। কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই। এরপর দিন সারাদিন বাহিরে ছিলাম। রাতে ঘরে ফিরে দেখলাম আমার শাশুড়ি আম্মা আসলেন। আমি আমার শাশুড়িকে এই প্রথম দেখলাম, কারণ আমার বিয়েটা আমার মা আর শাশুড়ি আম্মা দুজন মিলে গোপনে কাজে এনে করিয়েছিল। কিন্তু আমার মা বুঝতে দেয় নাই যে এটা তোর শাশুড়ি আম্মা। আমি আজ শাশুড়ি আম্মাকে দেখে চমকে উঠলাম। শাশুড়ি আম্মার বয়স খুবই কম। আমার কাছে মনে হচ্ছিল আমার বউ আর শাশুড়ি আম্মা দুই বোন। আসলে বিষয়টা আমার কাছে রহস্যজনক। এটা কি করে সম্ভব? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা আমার শাশুড়ি আম্মা হতে পারে। আমি আমার শাশুড়ি আম্মাকে সালাম করলাম। শাশুড়ি মা বললেন, কেমন কাটছে তোমাদের বিয়ের জীবন? ভালো কাটছে না শাশুড়ি আম্মা আমাদের বিয়ের জীবন। আপনারা কেমন আমার কাছে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে, যে সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না। আর আমারে দেখলে তো আপনার মেয়ে কান্না শুরু করে দেয়। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েকে আজ বুঝিয়ে সব বলে দেব। রাতে ঘরে শুনতে পেলাম আমার শাশুড়ি আর আমার স্ত্রীর মধ্যে আলাপন। আমার স্ত্রী বলল, মা তুমি এটা কি করলি? একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলি। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হলো বিশাল বড় পাহাড়টা আমার মাথায় পড়ল।
আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে বাজে বলল কেন? তার মানে সে আমাকে পছন্দ করে না, তার অনিচ্ছায় বিয়ে হয়েছে। আমার মাথায় কিছু ঢুকছে না। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। তাদের সব কথা আমি শুনে ফেলি, কিন্তু সে আমার কাছে বিয়ে করল কেন? আমি এর রহস্য তো বুঝতে পারছি না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখব। পরের দিন সকালে আমার শাশুড়ি আমাকে বলল, বাবা, আমি আমার মেয়েকে সব বুঝিয়ে দিয়েছি, এখন থেকে তোমার সব কথা রাখবে। আমি বললাম, ঠিক আছে শাশুড়ি আম্মা যান। আমি রাতে আমার ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আজ অনেক হাসি খুশি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি তোমার এত হাসি হাসি লাগছে কেন? সে তখন উত্তর দিল, আমি কখন হাসব আর কখন কাঁদব এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তার কথাটা কিছুতেই সহ্য করতে পারলাম না। আমি কাছে গিয়ে দিলাম একটা থাপ্পড়। এই মেয়ে, তুই আমায় কি ভাবছিস? মনে করছিস তোর সকল অপমান আমি মুখ বুজে সহ্য করব? কিন্তু থাপ্পড় মারার পর লক্ষ্য করলাম আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এটা আমি কি করলাম? মরে গেল না তো? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী। আপনি বাবা হতে যাচ্ছেন, মিষ্টি খাওয়ান। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি দু চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমার মাথায় মনে হয় বাজ পড়ল। এটা কি করে সম্ভব? আমি তা কিছুই বুঝতে পারলাম না। এটা কোনো ধরনের পরীক্ষা? আমি ডাক্তারকে বললাম, দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা আবার পরীক্ষা করে দেখুন, কারণ আমার সাথে তার কিছুই হয়নি। আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ, এটা আমায় কোনো পরীক্ষায় ফেলেছ। বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, এখনই গর্ভবতী। এটা আমি মেনে নিতে পারবো না। ডাক্তার সাহেব আমাকে তার সমস্ত রিপোর্ট দেখালো। ডাক্তার সাহেব ঠিকই বলেছে, আমার স্ত্রী মা হতে চলেছে। এটা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাসপাতালের বারান্দায় মনমরা অবস্থায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার বাবু কিছুক্ষণ পর বলল, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আপনি এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন, আমরা কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল, বৌমার কি হয়েছিল বাবা? তুই ওরে হাসপাতাল নিয়েছিলি কেন? মা, তোমার বৌমা মা হতে চলেছে, তোমাকে আজ একটা খুশির খবর দিলাম। মা বলল, এটা তো খুশির খবর, আমার ঘরে নতুন মেহমান আসছে। আমি বললাম, মা, আমার বিয়ে হয়েছে কয়দিন হয়েছে সেই হিসাব তোমার কাছে আছে। আর তুমি নিশ্চয় ভালো করেই জানো আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাসও হয়নি। তাহলে সে কিভাবে মা হতে চলেছে? মা তখন আমায় বলল, তুই তো ঠিক বলেছিস, আমি তো ভুলেই গিয়েছি তোদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে। আমি মাকে বললাম, মা, তুমি এর রহস্য ঠিকই জানো, কিন্তু তা তুমি প্রকাশ করছো না আমার কাছে। মা আমায় এর উত্তর না দিয়ে সোজা মায়ের ঘরে চলে গেল। আমি রাতে আমার স্ত্রীর রুমে গেলাম। যেতেই আমাকে বলল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি। আপনি আমাকে মাফ কইরা দিয়েন, কারণ আমার কি হতে কি হয়ে যায় সেটা বলা যায় না। সে বলল, আজ আমার একটা কথা রাখবেন। আমি বলেছিলাম, কি কথা? আমার স্ত্রী বলল, আজ আমি আমার নিজ হাতে আপনাকে ভাত খাইয়ে দেয়। আমি বলেছিলাম, হঠাৎ এত দরদ কোথা থেকে আসলো তোমার? এখন তুমি আমাকে ভয় পাও না? আমার স্ত্রী বলল, না, এখন আর আপনারে ভয় পাই না। কেন এখন আমাকে ভয় পান না? সে বলল, 2 দিন আগে পরে তো মরতেই হবে, তাই আপনারে ভয় পেয়ে কি লাভ? আমি তখন রাগে বললাম, তুই এখনই আমার ঘর থেকে বের হ। তোর কাছে আমার কিছু পাওনা দাওনা নেই। তুই বের হ আমার ঘর থেকে। আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম, আপনি আমারে আপনার ঘর থেকে বের করে দিয়েন না। সে আমার পায়ে ধরে কান্না করতে লাগলো। ঠিক আছে, আমার ঘরে তোকে জায়গা দিতে পারি, একটা শর্তে, তুই বলবি এত তাড়াতাড়ি তুই কিভাবে মা হতে চললি। সবকিছুই আপনাকে বলবো, আমি আপনারে কথা দিলাম, কিন্তু আমারে ঘর থেকে বের করে দিয়েন না। ঠিক আছে, তাহলে বলো, তুই এত তাড়াতাড়ি কেমন হইলি? সে তখন আমার কাছে তার সত্য ঘটনাটা খুলে বলল। আমি সেটা শোনার সাথে সাথেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। তার এই কথা শোনার পর আমার 2 দিন যাবত আমি অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম। সে আমাকে বলেছিল আমার বাবার টাকা পয়সা সম্পত্তি অনেক ছিল। আমি একজনকে খুব ভালোবাসতাম। বিয়ের আগে সে আমার সাথে ফেরেশতার মতো আচরণ করত। আমি ভেবেছিলাম সে অনেক ভালো। আমি বাবাকে বলেছিলাম, বাবা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করব। ছেলেটির নাম ছিল রামিন। আমি রামিনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম।
বাবা তখন বলেছিল এই ছেলের সাথে বিয়ে আমি দিতে পারবো না। আমার বাবা আমাকে বারবার নিষেধ করেছিল। আমি বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বাঁচব না। আমি আরও বলেছিলাম যদি তুমি রামিমের সাথে যদি বিয়ে না দাও তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবে বাবা। বাবা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিল এবং সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের 2-3 মাস আমার ভালোই কাটছিল। কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে পড়ল। সে আমাকে প্রতিদিন আমার প্রতি অত্যাচার করত আর বলতো তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে কাল আমার ঘরে আসবে, নইলে তোর এই ঘরে কোনো জায়গা নাই। আমি বেশ কিছুদিন টাকা এনে দিয়েছিলাম, কিন্তু আমাকে খুব মারধর করত একটু কিছু হলে। পরে জানতে পারলাম রামিম ছেলেটি ভালো না, এর আগে আরও একটি মেয়েকে বিয়ে করে তার বাবার কাছে থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সবাই এই ছেলেটিকে ভয় পায়, তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। যাকে ইচ্ছা তাকে সে নির্দ্বিধায় মেরে ফেলত। আমি তার এই চরিত্র দেখে ভাবলাম আমি একাকে বিয়ে করেছি, সে তো একটা দুশ্চরিত্র। তারপর বাবা আমাকে রামিমের ঘর থেকে নিয়ে আসে। এটাই আমার শাস্তি। আমার বাবার কথা না শোনার কারণে আজ আমার এই অবস্থা। তারপর রামিমকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরও রামিম আমাদের বাড়িতে আসতো আর বাবাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে যেত। তারপর মা ভাবল তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দিবে, মানে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয়নি। আমাকে সেফ রাখার জন্য আপনার ঘরে আনা হয় বিয়ের নাটকে। এটা শুধু বিয়ের নাটক ছিল, কারণ আপনি নাকি অনেক সাহসী, তাই আপনার কাছে আমি সেফ থাকব, আর তাই আপনার সাথে আমার মিথ্যা বিয়ে দিয়ে দিল। আজ ডাক্তার যে বলল আমি মা হতে চলেছি, এটা রামিমের সন্তান। আপনি ভয় পাবেন না, কারণ আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার মা আমাকে রাজি করাতে বাধ্য করেছে, কারণ সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয় নাই। মা কৌশলে আপনার বাড়িতে বিয়ে নামক উপসর্গ দিয়ে আপনার বাড়িতে আমাকে রাখা হয়েছে, কারণ আপনার কাছে যদি আমি থাকি তাহলে রামিম ভেবে নিবে যে আমার বিয়ে হয়ে গেছে। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়নি, এটা যেহেতু নাটক ছিল, তাই আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন। আমি কাল যেদিকে দুচোখ যায় সেই দিকেই চলে যাব, তাও আপনারে আর কষ্ট দিব না। আমার নাটকীয় স্বামী তখন বলল, আমি যে তোমারে ভালোবেসে ফেলেছি, এখন কি তুমি আমাকে ফিরিয়ে দিবে? আমার ঘরেই 7টা জীবন থেকে যাও, আমি তোমার সকল দায়িত্ব নিয়ে নিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যি বিয়ে করতে রাজি। ওর কথা শুনে মনে হলো আমি আবার নতুন একটা জীবন পেয়েছি। তারপর বাকি জীবনটা তার ঘরেই কাটিয়ে দিলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার ভাবিমা হওয়ার পর বেশ একাকিত্ব বোধ করছিলেন। তার এবং আমার দাদার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। এরই মধ্যে আমি তাদের বাড়িতে যাই, আর আমাকে দেখে ভাবি খুব খুশি হন। একদিন আমি ভাবির ঘরে হঠাৎ করে ঢুকে পড়ি যখন তিনি তার শিশুকে খাওয়াচ্ছিলেন। সেদিনের ঘটনাটি আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল। আমি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ক্ষমা চেয়ে বেরিয়ে আসি। এক রাতে ভাবি হঠাৎ আমার ঘরে আসেন। আমি বুঝতে পারলাম তিনি মানসিক চাপে আছেন। কিছু না বললেও তার চোখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল। তিনি বললেন, আমার দিনগুলো খুব কঠিন যাচ্ছে, একটু মানসিক সমর্থন দরকার। এরপর তিনি এসে আমার পাশে বসেন। আমরা কিছুক্ষণ কথা বললাম, আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সেই রাতটি আমাদের সম্পর্কের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু ছিল, যেখানে সহানুভূতি আর বন্ধুত্ব আরও গভীর হয়। আমার ভাবি ছিল অনেক সুন্দর দেখতে। তিনি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসত। বিয়ের পর তিনি একটু স্বাস্থ্যবান হয়ে যায়, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবেন না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি অনেক দিন পর আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। সেখানে যাওয়ার আগে জানতাম না যে দাদার স্ত্রী আমার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলবেন, যা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তাদের বিয়ের পর থেকে আমি আমার ভাবির সাথে খুব কমই দেখা করেছিলাম। মাঝে মাঝে দাদার ফোনে কথা হলেও ভাবির সাথে তেমন যোগাযোগ ছিল না। দাদার একটি ছেলে হয়েছে, এখন তার বয়স 6 মাস, কিন্তু আমি এখনও ছেলেটিকে দেখতে যেতে পারিনি। তাই কিছুদিনের জন্য সময় বের করে দাদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে পৌঁছানোর পর প্রথমেই আমার ভাবির সাথে দেখা হলো। প্রথমে তাকে চিনতে পারিনি,
কারণ তিনি এখন অনেকটাই পরিবর্তিত, বেশ মোটা হয়ে গেছেন। এরপর ধীরে ধীরে তাকে চিনে ফেললাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং তার বাচ্চাটির সাথে অনেক মজা করে খেললাম। সন্ধ্যায় যখন দাদা বাড়ি এলেন এবং আমাকে দেখলেন, তখন তিনি খুব খুশি হলেন। আমার দাদা রাহুল দা আমাদের পরিবারের বড় ভাইদের মধ্যে একজন ছিলেন। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট চাচার ছেলে, আর রাহুল দা ছিলেন সবচেয়ে বড় চাচার ছেলে। ছোটবেলায় রাহুল দা আমাকে অনেক ভালোবাসতেন, আর পরিবারের ছোট হওয়ায় সবাই আমাকে আদর করতেন। এখন ভাবি যে আমাকে এতটা যত্ন নেবেন তা আমি ভাবতেও পারিনি। 2 দিন দাদা ও ভাবির সাথে থেকে আমি বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই ভাবি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, বাচ্চা হওয়ার পর থেকে আমি কোথাও যেতে পারিনি। যদি তুমি আরও কিছুদিন থেকে যাও তাহলে আমার কিছুটা সাহায্য হবে। তোমার দাদাও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তখন তুমি থাকলে আমার জন্য ভালো হবে। আমি তখনই আমার পড়াশোনার পরীক্ষা শেষ করে দাদার বাড়ি এসেছিলাম, আর ছুটিও ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিনের জন্য সেখানে থেকে যাই। ওই শহরে আমার কিছু বন্ধুও ছিল যাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। সেই দিন আমি আমার ঘর থেকে স্নান করে বের হলাম। যেহেতু দাদার বাড়িতে থাকার পরিকল্পনা করিনি, তাই বেশি কাপড়ও সাথে আনিনি। আমি দাদার টি-শার্ট খুঁজে বের করার জন্য তার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবিকে সেখানে কোথাও দেখলাম না, আর দাদাও তখন ঘরে ছিলেন না। মনে হলো ভাবি হয়তো রান্নাঘরে ব্যস্ত, আর দাদা কোথাও কাজে ব্যস্ত ছিলেন। ভাবিকে কাজ থেকে ডেকে আনা ঠিক মনে করলাম না। সাধারণত সবার কাপড় আলমারিতে থাকে, তাই আমি নিজেই দাদার একটি টি-শার্ট নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দাদার একটি টি-শার্ট পরে নিলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলেন। ভাবি হয়তো ভুল করে আমাকে দাদা মনে করে আলিঙ্গন করলেন। আমি দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও আমাকে ছাড়তে চাইলেন না এবং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই দাদা ঘরে ঢুকলেন এবং ভাবিকে আমাকে জড়িয়ে ধরতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দাদাকে দেখে ভাবি হঠাৎ পেছনে সরে গেলেন এবং বললেন, তুমি যখন দরজায় দাঁড়িয়ে আছো, তবে তিনি কে? আমি তখন ঘুরে দাঁড়ালাম, আর ভাবি আমাকে দেখে হতভম্ব হয়ে বললেন, তুমি তো রাহুলের টি-শার্ট পরে আছো, তাই চিনতে পারিনি। দাদা এবং আমি দুজনেই এই ঘটনাটি মেনে নিলাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম এটি নিছক একটি ভুল বোঝাবুঝি। এরপর দাদা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমিও সেখানে থেকে সরে এলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাবি কি বোঝাতে চাইছিলেন তা তখনও বুঝতে পারলাম না। দুপুর থেকেই দাদা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ রাতে তার ফ্লাইট ছিল। রাত 9টার দিকে তিনি ফ্লাইটের জন্য বেরিয়ে গেলেন। এর পরের কয়েকদিন আমি, ভাবি আর তাদের ছোট সন্তান বাড়িতে একাই ছিলাম। দাদা চলে যাওয়ার পর থেকে ভাবির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। সেদিন রাতে তিনি বললেন বাচ্চাটি ঘুমাতে পারছে না, তাই তাকে আমার ঘরে নিয়ে এলেন। বাচ্চাটিকে আমার কোলে রেখে তিনি একটু কাজ সেরে আসবেন বলে চলে যান। কিছুক্ষণ পর বাচ্চার খেলনাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। খেলনাটি তুলতে গিয়ে তিনি নিচু হলেন, আর তখন তার শাড়ির আঁচল সামান্য সরে গেল। কিন্তু আঁচল ঠিক করার চেয়ে তিনি খেলনাটি তোলার দিকে বেশি মনোযোগ দিলেন, যা দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম। পরে তিনি খেলনাটি তুলে আঁচল ঠিক করে নিয়ে বললেন, আজ সারাদিন রাহুলের যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত লাগছে। এখন একটু বিশ্রাম না নিলে ভালো লাগবে না। এখন স্নান না করলে আমার মনের প্রশান্তিও হবে না। তুমি কি একটু সময়ের জন্য তোমার ভাতিজাকে সামলাতে পারবে? আমি সম্মতি দিলাম এবং ভাবি বাচ্চাটিকে রেখে স্নান করতে চলে গেলেন। আমি বাচ্চাটির সাথে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর বাচ্চাটি কান্না করতে শুরু করল। হয়তো ওর খিদে পেয়েছিল। আমি তাকে নিয়ে ভাবির ঘরে গেলাম, দেখলাম ভাবি চুল শুকাচ্ছেন। আমাকে দেখে তিনি বাচ্চাটিকে আমার হাত থেকে নিলেন। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখন ভাবি বললেন, আমার মাথা খুব ব্যথা করছে, মনে হয় না চুল ধোয়া উচিত ছিল। ভাবি মাথা ব্যথার কথা বললেন, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এলাম। নিজের জন্য 1 কাপ বানালাম, কারণ চা আমার অনেক দিনের সঙ্গী। ডিগ্রি পড়ার সময় রাত জেগে পড়াশোনা করতাম, তখন থেকেই চা পানের অভ্যাসটা লেগে গেছে। 2 কাপ চা নিয়ে ভাবির ঘরে ফিরলাম। তখন দেখলাম ভাবি বাচ্চাকে খাইয়ে দিয়ে শুয়ে আছেন। হঠাৎ চোখে পড়ল তার গাউনের কিছু অংশ একটু সরেছে। আর আমি তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলাম। ভাবি আমাকে বললেন, দেবরজি, তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কি দরকার? তখন আমি তাকে তার পোশাক সম্পর্কে বললাম। তিনি দ্রুত তা ঠিক করলেন। আমি তার দিকে তাকালাম,
এবং কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ায় একটু লজ্জা পেলাম। ভাবি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে কথা বলতে শুরু করলেন। চায়ের কাপ হাতে নিয়ে বললেন, তোমার বানানো চা বেশ ভালো হয়েছে। মাথার ব্যথাও যেন সেরে গেছে। চা শেষ করে আমি কাপগুলো তুলে রান্নাঘরে রাখলাম এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘরের বাইরে ব্যায়াম করছিলাম। সাধারণত ভাবি সকাল ৯টার দিকে ওঠেন, তাই আমি জানতাম তিনি এত সকালে বের হবেন না। আমি প্রতিদিন সকাল ৭টায় উঠে ব্যায়াম শুরু করি এবং ৮টার মধ্যে শরীর ঘামে ভিজে যায়। হঠাৎ ৮টার সময় ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে এক্সারসাইজ করতে দেখে বললেন, তুমি তো এত ফিট আছো, আমাকে কখনো এক্সারসাইজ করার পরামর্শ দাওনি কেন? বাচ্চা হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, তুমি আজ থেকে আমার সাথে ব্যায়াম করতে শুরু করো। তারপর ভাবি শার্ট ও প্যান্ট পরে এলেন, যাতে তাকে একটু অন্যরকম লাগছিল। আমি নিজেকে সামলে নিলাম এবং ভাবিকে ব্যায়ামের ধাপগুলো শেখাতে লাগলাম। এইভাবে আমাদের মধ্যে কথাবার্তা আরও বেড়ে যেতে লাগল। মাঝে মাঝে ভাবি হঠাৎ দুপুরে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন, যাতে তিনি কোনো সাহায্য বা পরামর্শ নিতে পারতেন। এরপর একদিন আমার এক বন্ধুর ফোন এলো, যে এই শহরেই থাকত। তাকে বললাম যে আমিও এই শহরে আছি এবং সে আমাকে দেখা করতে জোর করতে লাগল। যখন আমি বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, ভাবি আমার পাশেই বসেছিলেন। আমি বাইরে যাওয়ার কথা বলতেই তিনি আমাকে থামিয়ে বললেন, এখন তো আমরা দুজনই বাড়িতে আছি, তাই তুমি তোমার বন্ধুকে এখানে ডাকো। আমি তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব। আমি আমার বন্ধুকে বাড়িতে আসার জন্য ঠিকানা দিলাম এবং ভাবি সেদিন আমাদের জন্য নিজ হাতে খুব সুন্দর কিছু খাবার তৈরি করলেন। আমার বন্ধু সুনীল এলে ভাবি তার সঙ্গে বেশ ভালোভাবে কথা বললেন। কিন্তু সুনীল চলে যাওয়ার পর ভাবি বললেন, তোমার এই বন্ধুকে ভালো লাগেনি। তার চোখের দৃষ্টি কিছু ঠিক ছিল না। মহিলারা পুরুষদের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারেন, আর ভাবি হয়তো সঠিকভাবেই সেটা ধরতে পেরেছিলেন। আমি ভাবিকে আশ্বস্ত করলাম, ঠিক আছে, আজ থেকে আমি তার সাথে শুধু বাড়ির বাইরে দেখা করব। আর কখনো তাকে বাড়িতে ডাকব না। সেই রাতেই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, আর ভাবিও বেশ ক্লান্ত লাগছিলেন। আমি শিশুর কান্নার শব্দ শুনে ভাবির ঘরে গেলাম। তার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তখন ভাবি বললেন, ভাই, আপনি আমার আর আমার বাচ্চার যত্ন কেমন করে করছেন? রাহুল তো বাচ্চা কান্না করলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল দেখা গেল। ভাবি বললেন, আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, আমি ভেবেছিলাম তার জন্য কিছু গরম পানীয় তৈরি করে আনব। তখনই তিনি আমার হাত ধরে বললেন, কিছু আনার দরকার নেই, এটা আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে। ভাবি হঠাৎ করে তার মাথাটা আমার কাঁধে রাখলেন। আমি বুঝলাম, সম্ভবত তিনি বেশ ক্লান্ত আর অসুস্থ বোধ করছেন। বাচ্চাটাও তাকে সারাদিন বিরক্ত করেছে। তাকে আরাম দিতে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং মাথায় আলতো করে হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখে আরামের ভাব ফুটে উঠল। কয়েকদিন পর ভাবির শরীর আগের তুলনায় বেশ সুস্থ মনে হল। ভাবি আমার ঘরে এলেন, আজ যেন তাকে দেখতে আরও সুন্দর লাগছিল। তিনি কালো রঙের একটি শাড়ি পরেছিলেন। ভাবি বললেন, ভাই, এই কয়েকদিনে আপনি আমার খুব যত্ন নিয়েছেন। বিয়ের পর থেকে রাহুল কখনোই আমার এতটা খেয়াল রাখেনি। অন্তত আমি মনে করতে পারছি না। আপনার মতো একজন স্বামী পেলে হয়তো আমার জীবনটা আরও সুন্দর হতো। কিন্তু কি করব, আমার ভাগ্যই খারাপ। আমি ভাবলাম, অনেক মহিলাই তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করেন, হয়তো ভাবিও তেমনি কিছু বলছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কাছে এসে বললেন, ভাই, আপনার কাছ থেকে একটা বড় সাহায্য চাই। তিনি বললেন, গত কয়েকদিনে আপনার কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি সেটা কোনোদিন ভুলব না। ভাবি এত সহজভাবে কথাগুলো বললেন যে আমি কিছুটা বিস্মিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি, আপনি ঠিক আছেন তো? এসব বলার মানে কি? আমি বিষয়টিকে গভীরে নিতে চাইছিলাম না, তাই আলাপ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। তখন হঠাৎ করে ভাবি কেঁদে উঠলেন। বললেন, আজ পর্যন্ত আমি অনেক কষ্ট মনে ধরে রেখেছি। আজ আপনার সামনে সব কিছু খুলে বলতে ইচ্ছে করছে। ভাবি বললেন, তোমার ভাই অনেক দিন ধরে অসুস্থ, আর তার প্রভাব আমাদের ছেলেও সহ্য করছে। জন্ম থেকেই আমার সন্তান দুর্বল। তোমার ভাইয়ের অসুস্থতার কারণেই এমনটা হয়েছে। যদি গাছের শিকড় দুর্বল হয়, তাহলে ডালপালা কি শক্তিশালী হতে পারে? আমি অবাক হয়ে বললাম, ভাবি, তুমি এসব কি বলছ? তোমার কথাগুলোর মানে পুরোপুরি বুঝতে পারছি না।
ঠিক তখনই ভাবি আমার দিকে ফিরে আবেগপ্রবণ হয়ে বললেন, ভাই, আমাকে বিশ্বাস করো। আমি মিথ্যা বলছি না। এরপর তিনি তার ঘরে গিয়ে আমার ভাইয়ের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে এলেন। বললেন, তোমার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তুমি জানোই। আমার সন্তানও খুব অল্প বয়সে নানা সমস্যায় ভুগছে, আর আমি নিশ্চিত নই সে কতদিন সুস্থ থাকবে। এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই। তাছাড়া তোমার ভাই তো বাড়িতেও নেই। ভাবি আমাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, তুমি তো বুঝতে পারছ এই পরিস্থিতিতে একজন মায়ের কত কিছু চিন্তা করতে হয়। তিনি সাহায্যের জন্য অনুরোধ করলেন। আরও বললেন, আমার এমন এক সন্তানের প্রয়োজন যে সুস্থ এবং শক্তিশালী হবে। আমি জানি তোমার ভাইয়ের থেকে সেটা সম্ভব হবে না। ভাবিকে তখন খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি একবার তাকিয়ে দেখলাম তার মধ্যে এক ধরনের বিশেষ কিছু ছিল যা আগেও আমার মনে কল্পনা এসেছে। যেন তিনি একজন খুবই সুন্দর এবং গুণী মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি মনে করলাম এই সময়ে তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার, এবং তাই তার পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সেই রাত কিছুক্ষণ কথা বললাম, একে অপরকে বুঝতে চেষ্টা করলাম। ঠিক তখন পাশের ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমরা দুজনেই শিশুটির যত্ন নিতে উঠে গেলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে না। তাই আমি ভাবিকে বললাম যে সে যেন বাচ্চার দিকে একটু নজর রাখে। এরপর আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার পাশে বসে আছেন। তিনি এখনও সেই একই নাইট ড্রেসে ছিলেন। মনে হলো তিনি রাতে একটুও ঘুমাননি, কারণ আমি উঠতেই ভাবি আমার সামনেই আছেন। তিনি হেসে বললেন, ভাইজা, আপনি তো আমাকে ভালোভাবেই বোকা বানালেন। আপনি রাজি বলার পরেও সরাসরি ঘুমিয়ে পড়লেন। আমি তখন তাকে আলতো করে বললাম, আমাদের জন্য সময় আছে, মাত্র একটা দিন নয়, সামনের 15 দিন আমাদের জন্যই রয়েছে। মনে রেখো, আমরা একে অপরের পাশে আছি। ভাবি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসেছিলেন, তবে আমি বুঝেছিলাম এর আগে আমাকে কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে, কারণ এই অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। সেই দিন আমি সেলুনে গিয়েছিলাম এবং পথে আমার এক বন্ধুর কথা মনে পড়ে। সে বরাবরই মেয়েদের ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল, সবসময় কাউকে না কাউকে ইমপ্রেস করার চেষ্টা করত। ভাবির সঙ্গে দেখা করার আগে আমি তার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম। সে আমাকে কিছু টিপস দিল। রাতে প্রতিদিনের মতো ভাবি আমার ঘরে এলেন। আমি মনে করলাম, বন্ধু একদিন বলেছিল অনেক মানুষ চকোলেট পছন্দ করে এবং উপহার দিলে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়ে, তাই আমি ভাবিকে একটি চকোলেট দিলাম। তিনি মৃদু হাসলেন, আর সেই মুহূর্তে বুঝলাম তিনি অনেক আন্তরিক এবং অনুভূতিপ্রবণ। তার সঙ্গে কথা বলাটা খুবই মধুর ছিল, এবং সেই দিনটা আমাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব সতেজ ও প্রশান্ত লাগল। জীবনের 25 বছরেও এমন অনুভূতি আগে কখনো হয়নি, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই অভিজ্ঞতা মনে দাগ কেটেছিল। এরপর থেকে ভাবির সঙ্গে সময় কাটানো যেন একটা অভ্যাসে পরিণত হল। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম আর তার সঙ্গ উপভোগ করতাম। তবে কিছুদিন পর দাদা বাড়ি ফিরলেন। আমি ভেবেছিলাম হয়তো এখন আমাদের বন্ধুত্বের সেই খোলামেলা মুহূর্তগুলো আর আগের মতো থাকবে না। তবুও রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকত, ভাবি মাঝে মধ্যে আমার সঙ্গে কিছু সময় কাটাতে আসতেন। আমরা তখন নানা বিষয় নিয়ে আলোচনা করতাম। একবার রাতের বেলা ভাবি আমার ঘরে এসে হাসি মুখে বললেন, গত 2 দিন ধরে আমার মনে হচ্ছিল আমি হয়তো মা হতে চলেছি। আজ চেকআপ করানোর পর নিশ্চিত হলাম যে আমি গর্ভবতী। দেবরজি, আপনি বাবা হতে চলেছেন, আর আমি মা। আমি ভাবিকে অভিনন্দন জানালাম। তখন ভাবি বললেন, দেবরজি, শুধু অভিনন্দন দিলেই হবে না। যখন এই সন্তান আপনার, তখন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি অবাক হয়ে বললাম, দায়িত্ব? কিসের দায়িত্ব? ভাবি তখন বললেন, আপনাকে আপনার সম্পত্তির অর্ধেক অংশ এই সন্তানের নামে করতে হবে। ভাবির কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বললাম, ভাবি, আপনি কি বলছেন? আমার নামে তো 1 টাকাও নেই। ভাবি কিন্তু আমার কথা মানতে রাজি নন। তিনি বললেন, আপনি যতই অস্বীকার করুন, আমি জানি আপনার নামে কত সম্পত্তি আছে। যদি আপনি আমার কথা না মানেন, তবে আমাকে সবকিছু আপনার দাদাকে জানাতে হবে। এরপর আপনার পরিবারের সামনে কিভাবে বদনাম হবে তা আপনি নিজেই দেখবেন। আমি বললাম, ভাবি, আপনি এই বাড়িতে মাত্র 2 বছর আগে এসেছেন। আর এই 2 বছরে আমি আপনাকে কোনো বড় পারিবারিক অনুষ্ঠানে দেখিনি। তাহলে আপনি আমার সম্পত্তি সম্পর্কে কিভাবে জানলেন? ভাবি আমার প্রশ্নের মুখে কিছুটা অসহায় হয়ে গেলেন। আমি আবার বললাম, নিশ্চিতভাবেই দাদা আপনাকে এসব বলেছিলেন। কিন্তু ভাবি, আপনার কাছে যত সম্পত্তিই থাকুক না কেন,
কয়েক বছরের মধ্যে সেটা কোনো কাজে আসবে না, সে শুনে খুব চিন্তায় পড়ল। আমি তাকে মৃদু হেসে বললাম, তুমি কিছু বুঝতে পারছ? তখন সে বলল, দেবর, তুমি কি বলতে চাচ্ছ? আমি উত্তর দিলাম, আমার শরীরে এক ধরনের রোগ আছে, যেটা হয়তো তোমারও হতে পারে। তবে চিন্তা করো না, এটা খুব জটিল কিছু। যা কখনো ঠিক হবে না। আর কিছুদিন পরেই আমি মারা যাব, সাথে তুমিও। তাই আমি আমার সম্পত্তির এক অংশ তোমার নামে লিখে দিতে চাই। সে তখন খুবই অবাক হয়ে গেল। তার মুখ লাল হয়ে উঠল এবং বলল, এই কি বিপদে পড়লাম আমি। তারপর সে তার স্বামীকে জোরে জোরে ডাকতে শুরু করল। দাদা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। যেন বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তখন ভাবি তার স্বামীকে বলল, আমি সম্পত্তির জন্যই তোমার ভাইয়ের কাছে এসেছিলাম। কিন্তু আমি জানতাম না যে তার শরীরে এই ধরনের সমস্যা রয়েছে। এখন আমাকে কি করতে হবে? এরপর দাদা আর ভাবির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আমি সব বুঝতে পারছিলাম যে ভাবির পরিকল্পনাটি সঠিকভাবে সফল হয়নি। ভাইয়ের সাথে ভাবির প্রথম পরিচয় এবং এরপর যা ঘটেছিল সবকিছুই এখন পরিষ্কার হয়ে গেল। সে খুব লোভী, আর সেই কারণেই ভাইয়া তার থেকে দূরে সরে গিয়েছিল। তার স্বার্থ ছাড়া সে কারো কাছে আসে না। রাহুল ভাই আমাকে শুধু ভাবির ব্যাপারে সতর্ক করেছিল। কিন্তু সেদিন রাতে দাদার আসল চেহারাটাও আমার সামনে উন্মোচিত হল। তারা দুজন মিলে আমাকে ঠকিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। আমি দাদাকে বললাম, দাদা, তুমি এতটা নিচে নামতে পারবে তা আমি ভাবতেও পারিনি। তুমি কিভাবে তোমার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে দাও? শুধু টাকার জন্য তুমি নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করছ। আমি ভেবেছিলাম আমার দাদা এখনও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার কথা শুনে দাদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর ভাবির চোখে তখন জল। আমি তখন ভাবিকে সত্যিটা জানিয়ে দিলাম। আমি বললাম, ভাবি, তোমার চিন্তা করার দরকার নেই। আমার কোনো গোপন রোগ নেই, আর আমি তোমার সঙ্গে কিছুই ভুল করিনি। যখন তুমি আমার কাছে আসতে, আমি তোমাকে চকোলেট খেতে দিতাম, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। তুমি যখন ঘুমিয়ে পড়তে, আমি ঘর থেকে বেরিয়ে যেতাম। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে সেই গোপন ক্যামেরার ফুটেজ দেখে নাও, যেটা তুমি আমার উপর নজর রাখার জন্য বসিয়েছিলে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর দাদা ও ভাবি আমার কাছে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু তাদের ক্ষমা করার মতো আমি আর কোনো ইচ্ছা রাখিনি। তারা যা পরিকল্পনা করেছিল তা আমাদের পরিবারেও ছড়িয়ে পড়েছিল এবং সবার সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেছে। এখন তারা একেবারে একা হয়ে গেছে, তাদের কর্মের ফল ভোগ করছে। বন্ধুরা, আজকের দিনে মানুষ তার নিজের রক্তের সম্পর্ককেও ভুলে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। সত্যিই কি টাকা সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে? গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।